মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে গণমাধ্যম কর্মীদের নৈশ ভোজ অনুষ্ঠানের চেকপোস্টে হামলাকারীর সঙ্গে সিক্রেট এজেন্টদের গুলি বিনিময়। মাত্র 40 ফিট দূরেই ছিলেন ট্রাম্প, দ্রুত সরিয়ে নেয় নিরাপত্তা বাহিনী। স্বয়ংক্রিয় অস্ত্র ও ছোড়া সহ বন্দুকধারী আটক, নিরাপদে আছেন মার্কিন প্রেসিডেন্ট। রাজনৈতিক বিদ্বেষ কিনা নিশ্চিত নয় এখনো। পরিবারের কাছে মৃত আফরোজা 10 বছর পর জীবিত ফিরলেন সৌদি থেকে। দূতাবাসের উদাসীনতায় এমন পরিণতি বহু নারী কর্মীর। এই জিনিসগুলো যদি মনিটরিং না করা হয় তাহলে এই ধরনের আফরোজা আক্তারের মতো আরও মানুষের কিন্তু এই ঘটনা ঘটতে থাকবে। খাল খনন কর্মসূচিতে কাল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতালের, অংশ নেবেন জনসভায়। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি জানসিন জুথিকা। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে গণমাধ্যম কর্মীদের নৈশ ভোজ অনুষ্ঠানের চেকপোস্ট হামলাকারীকে হেফাজতে নিয়েছে সিক্রেট সার্ভিস। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ও ছোড়া। গোলাগুলির সময় মাত্র 40 ফিট দূরে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। হামলাকারীর মানসিক বিকারগ্রস্ত বলে মন্তব্য করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই হামলা জাতিকে আরও সংঘবদ্ধ করবে। এফবিআই জানিয়েছে হামলাকারীর বিরুদ্ধে দ্রুত মামলা করা হবে। তবে হামলার কারণ রাজনৈতিক বিদ্বেষ কিনা এখনো জানা যায়নি। সতীর্থ কর্মকার জানাবেন বিস্তারিত। এ যেন এক হলিউড সিনেমার দৃশ্য। ফার্স্ট লেডিকে নিয়ে বলরুমে প্রধান অতিথির আসনে দাপুটে ভঙ্গিতে বসে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগজেট, হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা। আচমকাই শোনা গেল একাধিক গুলির শব্দ। সঙ্গে সঙ্গে সিক্রেট সার্ভিসের সদস্যরা বলরুমে এসে ট্রাম্প ও অতিথিদের নিরাপত্তা বলয়ে ঢেকে ফেলেন। নিরাপত্তা কর্মীদের নির্দেশেই ডিনার টেবিলের নিচে লুকিয়ে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ও অতিথিরা। এরপর দ্রুত ভেন্যু থেকে সরিয়ে নেওয়া হয় ট্রাম্প ও ফার্স্ট লেডিকে। সিবিএস নিউজ জানিয়েছে, হামলাকারী 31 বছর বয়সী ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। কেলটেক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন। অনুষ্ঠান চলাকালে তিনি প্রথমে ওই ভবনের লবিতে সিকিউরিটি চেকপোস্টের সামনে উপস্থিত হন। সেটি পার হওয়ার পর সিক্রেট সার্ভিস বুঝতে পারে তার কাছে আগ্নেয়াস্ত্র আছে। এ সময় আচমকাই পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই ব্যক্তি। তখন পাল্টাপাল্টি গুলি বিনিময় হয়। স্বয়ংক্রিয় বন্দুক থাকায় তাকে নিয়ন্ত্রণে বেগ পেতে হয় সিক্রেট সার্ভিসের সদস্যদের। এক পর্যায়ে হামলাকারী ধরাশায়ী হয়। তবে এ সময় এক সিক্রেট সার্ভিস এজেন্টের গুলি লাগে। তবে বুলেট প্রুফ জ্যাকেট পরে থাকায় তার আঘাত তেমন গুরুতর নয়। আরও জানা গেছে, লবি থেকে এই চেকপয়েন্টের দূরত্ব ছিল মাত্র 100 ফুট, আর যেখান থেকে বন্দুকধারী আটক হয় তার থেকে মাত্র 40 ফুট দূরেই ছিলেন অতিথিরা। হামলাকারীকে আটকের পর অতিথিদের একে একে ভেন্যু থেকে সরিয়ে নেওয়া হয়। এরপর এফবিআই পরিচালককে নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছেন ট্রাম্প। প্রথমেই জানিয়েছেন, নৈশভোজের বন্দুক হামলার ঘটনা ফার্স্ট লেডির জন্য অত্যন্ত বেদনাদায়ক অভিজ্ঞতা। তবে তিনি মনে করেন এই হামলা মার্কিনীদের আরও একতাবদ্ধ করেছে। তবে আটককৃত ব্যক্তি রাজনৈতিক বিদ্বেষ থেকে হামলা করেছিল কিনা তা স্পষ্ট নয় বলে মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের। স্বীকার করেছেন, পেনসিলভেনিয়ায় তাকে যে হত্যা চেষ্টা করা হয়েছিল, এই হামলা সেই দুর্বিষহ স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ফ্লোরিডায় 2 বাংলাদেশি শিক্ষার্থী হত্যায় অভিযুক্ত হিশামের বাড়ি থেকে নাহিদা সুলতানা বৃষ্টির ডিএনএ উদ্ধার করেছে পুলিশ। তার বাকি দেহাবশেষের সন্ধানে অভিযান চলছে। এদিকে অভিযুক্ত রুমমেট মার্কিন নাগরিক হিশামকে পাঠানো হয়েছে কারাগারে। এর আগে ফ্রাঙ্কল্যান্ড সেতুর ওপর থেকে লিমনের মরদেহ উদ্ধারের কয়েক ঘন্টা পর নিখোঁজ শিক্ষার্থী বৃষ্টির দেহাবশেষ উদ্ধার করে পুলিশ। যুক্তরাষ্ট্র থেকে আব্দুল আহাদের প্রতিবেদন। সপ্তাহ জুড়ে চলা উদ্বেগ আর উৎকণ্ঠার পর শেষমেশ পাওয়া গেল দুঃসংবাদ।
ফ্লোরিডার টেম্পের হাওয়ার্ড ফ্র্যাঙ্কলিন সেতুর ওপর থেকে উদ্ধার করা হলো ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার মেধাবী ছাত্র জামিল লিমনের মরদেহ। গত 16 এপ্রিল নিখোঁজ হওয়া এই বাংলাদেশি শিক্ষার্থীর পরিণতি যে এমন হবে তা ভাবেননি কেউই। হিলসবোরো কাউন্টি শেরিফ নিশ্চিত করেছে মরদেহটি লিমনেরই। এদিকে লিমনের মরদেহ উদ্ধারের কয়েক ঘন্টার মধ্যেই বড় অগ্রগতি হয় তদন্তে। লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম সালেহকে হেফাজতে নিয়েছে পুলিশ। পুলিশের দাবি, ক্যাম্পাসের কাছেই একটি বাড়িতে সহিংসতার খবর পেয়ে অভিযান চালায় সোয়াট টিম। সেখানে নিজেকে অবরুদ্ধ করে রাখলেও পরে আত্মসমর্পণ করেন হিশাম। তার বিরুদ্ধে জামিল ও বৃষ্টিকে হত্যাসহ আরও কয়েকটি অভিযোগ আনা হয়েছে। লিমন এবং বৃষ্টি দুজনই ছিলেন বাংলাদেশ থেকে আসা পিএইচডি শিক্ষার্থী। ভালো বন্ধু ছিলেন দুজনই। 16 এপ্রিল ক্যাম্পাস থেকে রহস্যজনকভাবে উধাও হওয়ার পর থেকেই খোঁজ চালাচ্ছিল এফবিআই ও স্থানীয় পুলিশ। শেষ পর্যন্ত সন্দেহভাজন রুমমেটকে আটক করার পর জামিল লিমনের মরদেহের হদিস মেলে। এ পরিস্থিতিতে বৃষ্টিকে খুঁজে বের করতে সব ধরনের প্রযুক্তিগত ও তল্লাশি অভিযান অব্যাহত রাখে পুলিশ। যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটিতে উদ্বেগ ছড়িয়ে পড়ে। আমার নিজের সঙ্গেই কথা হয়েছে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুরের সঙ্গে। তিনি আশ্বস্ত করেছেন আমাদের এখান থেকে যে অনুযায়ী চাওয়া হবে, পরিবারের যা চাওয়া থাকবে, সেই অনুযায়ী প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সর্বতোভাবে সহায়তা করবে। জামিল লিমনের মৃত্যু নিশ্চিতের কয়েক ঘন্টার মধ্যেই বৃষ্টির মৃত্যুর খবর নিশ্চিত করেন তার ভাই জাহিদ হাসান প্রান্ত। শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি জানান, যুক্তরাষ্ট্রের পুলিশ তাকে ফোন করে এ মৃত্যুর খবর দিয়েছে। বাসার ভেতরে রক্তের মধ্যে পাওয়া মৃতদেহের একটি অংশের সঙ্গে ডিএনএ মিল পাওয়া গেছে। এদিকে হিলসবোরো কাউন্টি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রুমমেট শুরুতে তদন্তে সহায়তা করলেও বর্তমানে মুখ খুলছেন না। জামিল লিমনের ময়নাতদন্তের প্রক্রিয়া চলমান রয়েছে। আব্দুল আহাদ, এখন যুক্তরাষ্ট্র। পরিবারের কাছে মৃত সৌদি আরব প্রবাসী আফরোজা আক্তার প্রায় 10 বছর পর দেশে ফিরেছেন। পরিবারের সন্ধান দিতে না পারা এই নারীকে বিমানবন্দর কর্তৃপক্ষ প্রথমে ব্র্যাকের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে পরিবার ফিরে পায় এই নারী। দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন মেয়েকে ফিরে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন বাবা মা। সহায়তাকারী সংস্থা বলছে, বিদেশে থাকা দূতাবাসের উদাসীনতায় এমন পরিণতির শিকার হচ্ছেন নারী কর্মীরা। এমন প্রায় 1.5 শতাধিক নারীকে পরিবারের কাছে ফিরতে সহায়তা করা হচ্ছে। আরো জানাচ্ছেন কামরুল হাসান জনি। প্রায় 10 বছর পর জীবিতাবস্থায় মা বাবার কাছে ফিরল সৌদি আরব প্রবাসী আফরোজা আক্তার। যোগাযোগ না থাকায় মেয়ে বেঁচে নেই বলে ধরে নিয়েছিলেন কুমিল্লা 14 গ্রামের মোহাম্মদ আলী ও ফাতেমা বেগম। দীর্ঘ সময় পর মেয়েকে ফিরে পেয়ে তৈরি হয় এক আবেগঘন মুহূর্ত। দরিদ্র সংসারের হাল ধরতে দালালের প্ররোচনায় 2016 সালে মেয়েকে সৌদি আরব পাঠান এই দম্পতি। পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল প্রথম 1.5 বছর। সেই সময় টাকাও পাঠান এই রেমিটেন্স যোদ্ধা নারী। পরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে কেটে যায় প্রায় 9 বছর। বাবা মা ধরে নেন দেশটিতে মারা গেছেন আফরোজা। 1.5 বছরের মাঝে খবর পাইছি, 1.5 বছরের পরে আর এই পর্যন্ত আর খবর আছে। বাঁচিতে না চাইতে মনে হচ্ছে নাই দুনিয়া রাইতেন না হাসি এটা শুকর। আফরোজা জানান, দেশটিতে গৃহকর্মীর কাজ করতেন তিনি। 1 বছর পর থেকে বেতন বন্ধ করে দেয় মালিক পক্ষ। পরিবারের সঙ্গেও যোগাযোগ করতে দিতেন না তারা। পরে পুলিশের সহায়তা নিয়ে আফরোজা দেশে ফেরার সুযোগ পায়। টাকা চাইলে টাকা দিত না, ও ফোনটা দিত না। এখন আমার সমস্যা না, ফোনটা না দিলে মামা বাবা আছে, বোন আছে, ভাই নেই। সৌদি আরবের পুলিশের হেফাজতে থাকা এই নারী গেল 17 এপ্রিল দেশে ফিরে আসেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্দেশ্যহীন ঘোরাফেরা করতে দেখে তাকে চিহ্নিত করে সিভিল এভিয়েশন সিকিউরিটি। প্রবাসী কল্যাণ ডেস্ক ও বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে ব্রাকে পাঠিয়ে দেয়। পরে পরিবারের সন্ধান পায় সংস্থাটি। আমাদের দূতাবাসকে আরেকটু গুরুত্বপূর্ণ ভূমিকা বা দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যে একটা মানুষ যখন বিদেশে কর্মসংস্থানে যাচ্ছে, চুক্তির মেয়াদ আছে, এটা যদি কোনো একটা অনলাইন সিস্টেমে থাকে যে সেই ব্যক্তি তার পরিবারের সাথে যোগাযোগ করছে কিনা, দেশে ফিরে আসলো কিনা, ছুটিতে পাঠালো কিনা নিয়োগকর্তা, এই জিনিসগুলো যদি মনিটরিং না করা হয়, তাহলে এই ধরনের আফরোজা আক্তারের মতো আরও মানুষের কিন্তু
এই ঘটনা ঘটতে থাকবে। এসব ঘটনায় বিদেশে থাকা দূতাবাসগুলোর কোনো সহায়তা পাওয়া যায় না বলে অভিযোগ রয়েছে। গেল ৮ বছরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে প্রায় ১.৫ শতাধিক নারী কর্মী এভাবে ফিরে এসেছে পরিবারের কাছে। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। লেবাননের রহিমা আক্তার নামে নির্যাতনের শিকার এক প্রবাসী কর্মীকে উদ্ধার করে দেশে ফেরত পাঠিয়েছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস। এছাড়াও এই ঘটনায় জড়িত মালিকপক্ষের বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা দায়ের করা হয়েছে। ভবিষ্যতে অন্য কোনো নারী কর্মীর সঙ্গে এমন ঘটনা ঘটলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করেছে দূতাবাস। এদিকে নিঃস্ব হয়ে দেশে ফেরার রহিমার প্রত্যাশা, তার যথাযথ পুনর্বাসনের উদ্যোগ নেবে বাংলাদেশ সরকার। বিস্তারিত প্রতিবেদনে। উন্নত জীবনযাপন ও পরিবারের মুখে হাসি ফোটানোর আশায় লেবাননে পাড়ি জমালেও সুদিন ফেরেনি সিলেট প্রবাসী রহিমা আক্তারের জীবনে। ৮ মাস আগেও হাজারো স্বপ্ন নিয়ে লেবাননে আসেন তিনি। গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেন সাইদা জেলার সোয়েলি এলাকায়। তবে সেখানেই ঘটে বিপত্তি। চুক্তি ভঙ্গ করে রহিমার বেতন থেকে প্রতি মাসে $50 কেটে রাখে মালিকপক্ষ। পাশাপাশি ছিল অতিরিক্ত কাজের চাপ এবং পর্যাপ্ত বিশ্রামের অভাব। এক পর্যায়ে তার বিরুদ্ধে প্রমাণ ছাড়াই টাকা চুরির অভিযোগ তোলে গৃহকর্তা। চালানো হয় অমানবিক নির্যাতন। কফিলে একটা বাস বিক্রি করিয়া টেহা হইছে তলে বালিশের তলে টেহা গুনছে, টেহা নাই। পরে সন্দেহ করছে আমারে, কফিলের বাইয়ে মারছে, কফিলের বুঞ্জামাইয়ে মারছে। নথি স্বীকার না করায় তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের হুমকি দেয় মালিকপক্ষ। তবে ঘটনায় নাটকীয় মোড় আসে যখন মালিকের এক আত্মীয় নিজেই চুরির দায় স্বীকার করে। এতে রহিমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়। কিন্তু এরপরও বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায় মালিকপক্ষ। আমারে কইছেন আমার হাতে সুই ভরবো, কারেন্টে হিট লাগাইবো, 15 বছর জেল দিব। আমি কিছু সমস্যা নাই, আমি টিয়া নিছি না। অবশেষে বিষয়টি গড়ায় লেবাননের বাংলাদেশ দূতাবাস পর্যন্ত। পরে মালিকপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও বকেয়া বেতন আদায়ের পর নির্যাতিত রহিমাকে দেশে ফেরত পাঠানো হয়। মালিকপক্ষ তার সাথে ভালো ব্যবহার করছে না, তার সাথে খারাপ ব্যবহার করছে এবং তাকে বিভিন্নভাবে বঞ্চিত করছে তার অধিকার থেকে। তখন আমরা তাৎক্ষণিকভাবে তার মালিকপক্ষের সাথে যোগাযোগ করি, স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে তাকে আমরা উদ্ধার করার চেষ্টা করি এবং আমরা তাকে উদ্ধার করি এবং আমাদের হেফাজতে নিয়ে আসি। আনোয়ার হোসাইন আশ্বস্ত করেন, শুধু রহিমা নয়, লেবাননে কাজ করা অন্যান্য বাংলাদেশি নারী কর্মীরা নির্যাতনের শিকার হলে তাদেরকেও দূতাবাসের পক্ষ থেকে দেয়া হবে আইনি সুবিধা। কোনো বাংলাদেশি কর্মী, বিশেষ করে নারী কর্মীরা নিগৃহীত হলে সেক্ষেত্রে দূতাবাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে এবং আমরা সকল প্রকার আইনি সহায়তা প্রদান করে থাকি। এদিকে নিঃস্ব হয়ে যাওয়া রহিমা বাংলাদেশ সরকারের কাছে পুনর্বাসনের জন্য সর্বোচ্চ সহায়তা কামনা করেছেন। এখন বিশ্ব। ডিপো থেকে সরবরাহ বাড়ানোর পরও কমছে না রাজধানীর তেলের পাম্পে অপেক্ষা। গ্রাহকদের ভোগান্তির বিস্তারিত জানাতে পরিবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক মেজবা লগ্ন এবং রাজশাহীর নগরীর কুমারপাড়া থেকে যুক্ত আছেন সহকর্মী মারুফ হাসান। শুরুতে যেতে চাই লগ্নের কাছে। লগ্ন, জানাবেন সরবরাহ বাড়ানোর পরও কেন চাহিদা মিটছে না? যুথিকা, জানিয়ে রাখতে চাই ফুয়েল পাস সিস্টেম চালুর পর থেকে এখানে একটা শৃঙ্খলা এসেছে। আমরা দেখেছি যারা গ্রাহকরা রয়েছেন, চালকরা রয়েছেন, তারা কিন্তু নিয়ম মেনেই আসলে নিয়মতান্ত্রিক উপায়ে এখান থেকে তেল সংগ্রহ করছেন। তবে যারা পাম্প কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে আমরা যখন কথা বলেছি, তারা বলছেন যে ডিপো থেকে যে পর্যাপ্ত পরিমাণে যে তেলের সরবরাহ পাওয়া প্রয়োজন, সেই সরবরাহটা তারা এখন পর্যন্ত পাচ্ছেন না। এই জন্য মূলত আসলে তাদের সেই ভোগান্তির জায়গাটা তৈরি হয়েছে। তবে আমরা সকাল থেকে রাজধানীর বেশ কয়েকটি যে ফুয়েল পাম্প রয়েছে সেখানে আমরা ঘুরেছি, সেখানে কিন্তু স্পষ্টভাবেই তারা জানিয়ে দিয়েছেন আমাদেরকে যে আসলে তেল সংকটের কারণে ছোট ছোট যে পাম্পগুলো রয়েছে সেগুলো বন্ধ। এজন্য আমরা দেখেছি যে কয়েকটি পাম্পে আসলে তেল সরবরাহ করা হচ্ছে সেখানে লম্বা লাইন। তবে একটি শুভ সংবাদ জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে এখন পর্যন্ত কিন্তু যারা আসলে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছেন তাদের সাথে কথা বলেছি। পরিবাগের এই পাম্পটিতে বিশেষ করে এর আগে আমরা দেখেছি সুদূর হাতিরপুল পর্যন্ত লাইন চলে গিয়েছিল, তবে আজকে কিন্তু সেই সারি অনেকটাই ছোট হয়েছে। এখানে যারা তেল সংগ্রহ করছেন তারা বলছেন যে
25 থেকে 30 মিনিটের অপেক্ষাতেই তারা কিন্তু পাম্প অবধি এখন পর্যন্ত পৌঁছাতে পেরেছেন। এবং এখানে যেহেতু এই পাম্পটিতে সাধারণত সকাল 8টা থেকে সন্ধ্যা পর্যন্ত তেল সরবরাহ করা হয়, এখানে আসলে এখন পর্যন্ত কোনো অপ্রতুলতা তৈরি হয়েছে বলে আমরা এখন পর্যন্ত জানিনি। এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগেই একটি তেলবাহী লরি এখানে এসেছে এবং তেল যে আনলোডের যে প্রক্রিয়া সেটি কিন্তু ইতিমধ্যে এখানে শুরু হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, যেহেতু আসলে রেশনিং পদ্ধতি মূলত যে ডিপোগুলো রয়েছে সেখানে চলে এবং এই রেশনিং পদ্ধতির কারণে তাদের যে সরবরাহের জায়গাটি সেখানে কিছুটা ঘাটতি ছিল। তবে আমরা জেনেছি যে খুব অল্প কয়েকদিন আগেই আসলে এখানে যে তেলের ডিপো থেকে যে তেলের যে সরবরাহ রয়েছে সেটি কিন্তু পুনরায় আবারও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ পরিমাণগত দিক থেকে কিছুটা বৃদ্ধি করা হয়েছে। এজন্যই মূলত যে সারিতে যে অপেক্ষা সেটি কিছুটা কমেছে। তবে আসলে এখানে যারা আসলে পাম্প কর্তৃপক্ষ রয়েছেন তারাও আসলে স্পষ্টভাবে বলছেন খুব বেশি প্যানিকড না হয়ে, খুব বেশি আসলে হতাশাগ্রস্ত না হয়ে ধৈর্যের সাথে যদি আসলে লাইনে দাঁড়ায় সেক্ষেত্রে হয়তো অবৈধ মজুদ বা অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেই জায়গা থেকে কিন্তু পরিত্রাণের একটা সুযোগ তৈরি হবে, এমন বিষয়টি কিন্তু স্পষ্টভাবে বলেছে। তবে এই চিত্র শুধু ঢাকাতে আছে এমনটি নয়, ঢাকার বাইরেও কিন্তু আসলে একই চিত্রই আমরা শুনেছি এবং জেনেছি। সেই সংবাদই জানতে চাই, রাজশাহীতে যেতে চাই, সেখানে সহকর্মী মারুফ হাসান রয়েছেন। মারুফ। লগ্ন ঢাকার মতো রাজশাহীতেও কিন্তু একই চিত্র দেখতে পাচ্ছি। আমরা সকাল থেকে নগরীর কুমারপাড়া গুলগোপুর যে পেট্রোলিয়াম পাম্প আছে সেখানে অবস্থান করছি এবং এখানে দেখতে পাচ্ছি যে 1 থেকে 1.5 কিলোমিটার জায়গা অর্থাৎ রাস্তার দুই ধারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে দীর্ঘ সারি ধরে অপেক্ষা করছেন বাইকাররা এবং এখানে যেসব গণপরিবহন আছে, গণপরিবহন এবং ব্যক্তিগত কার নিয়ে মূলত এখানে আসছেন তারা তাদের যে তেল সংগ্রহ করার জন্য সেটি এর আগেও আমরা দেখতে পেয়েছি যে তাদের যে জ্বালানি তেলের প্রয়োজন সেটি আসলে অনেকটাই স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণে কিন্তু সরবরাহ করা হয়েছিল বিগত সময়গুলোতে এবং আজকে তাদের যে কাঙ্ক্ষিত তেল সেটি নেওয়ার জন্য খানিকটা সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে এবং তারা ভোর থেকে অবস্থান করছেন এখানে এবং যার কারণে মাঝে মধ্যে তাদের মধ্যে কিন্তু বাকবিতণ্ডার ঘটনাও কিন্তু ঘটছে এবং অনেকেই লাইনচ্যুত হয়ে আলাদাভাবে তেল নেওয়ার চেষ্টা করলে সেখানে কিন্তু এখানে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ তাদেরকে কিন্তু থামিয়ে দিচ্ছে এবং নির্ধারিত জায়গার এবং নির্ধারিত সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে কিন্তু বারবারই কিন্তু তাদের তেল নেওয়ার জন্য যে অনুরোধ সেটি কিন্তু করে যাচ্ছেন। এখন পর্যন্ত এখানে ওয়াকটেন এবং ডিজেল দেওয়া হচ্ছে, যেখানে ওয়াকটেন 4500 লিটার এবং ডিজেল 4500 লিটার। আজকে এখানে পেট্রোল দেওয়া হচ্ছে না, যার কারণে ভোগান্তিটা কিন্তু আরও বেশি এবং তেলের যে সরবরাহ সেটি আসলে স্বাভাবিক অবস্থায় থাকলে এই ধরনের ভোগান্তি আসলে যারা গ্রাহক আছেন তাদের পড়তে হয় না। এবার যেহেতু তেল সরবরাহ কম থাকার কারণে মূলত নগরীর বেশ কয়েকটি জায়গায় যে ফিলিং স্টেশন আছে সেইগুলো কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। শুধুমাত্র 2-3টি জায়গাতে তেল দেওয়ার কারণেই মূলত এই দীর্ঘ সারি হচ্ছেন। এখানে যারা গ্রাহক আছেন, যারা বাইকার এবং তারা দীর্ঘ সময় ধরে কিন্তু তাদের যে অসুবিধার কথা সেটি কিন্তু বারবার জানাচ্ছেন এবং যাতে দ্রুত সময়ের মধ্যে এখানে যে তেল সরবরাহ করা হচ্ছে সেটি যাতে দ্রুত গতিতে করা হয় এমনটিও কিন্তু তারা বারবার অনুরোধ করে যাচ্ছেন। এখানে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানাচ্ছেন যে তাদের যে তেল মজুদ আছে তারা কিন্তু আজকের দিনে সেটি দিতে পারবে এবং পরবর্তীতে নতুনভাবে আবারও এখানে তেল আসলে সেই মজুদ তেল পরবর্তীতে তারা আবারও সরবরাহ করবেন বলেও কিন্তু তারা জানাচ্ছেন এবং পাশাপাশি এখানে যেহেতু গত কয়েকদিন ধরেই এখানে তীব্র যে তাপপ্রবাহ সেটি কিন্তু ছিল এবং আজকে যেহেতু তাপমাত্রা পরিমাণ কম আছে এবং যার কারণেই স্বাভাবিকভাবেই তারা অপেক্ষায় আছেন তাদের কাঙ্ক্ষিত তেল নেওয়ার জন্য এবং সুশৃঙ্খলভাবেই চেষ্টা করছেন তাদের যে জ্বালানি তেল সংগ্রহের জন্য। জ্যোতিকা, রাজশাহীর জ্বালানি তেলের সর্বশেষ এই ছিল আমার কাছে। রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে জ্বালানি পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। 46 ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় চালু করা হলেও দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি আবারও বন্ধ হয়ে গেছে। চালুর মাত্র 15 ঘন্টার মধ্যেই যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে যায় কেন্দ্রটির একমাত্র সচল ইউনিটের। এ বিষয়ে আরও জানাতে দিনাজপুরের পার্বতীপুর থেকে যুক্ত হচ্ছেন কঙ্কন কর্মকার। কঙ্কন, কবে নাগাদ চালু হতে পারে তাপবিদ্যুৎ কেন্দ্রটি নিয়ে কি বলছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? জ্যোতিকা, আপনি জানেন যে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র এটি গত বুধবার রাতে কিন্তু হঠাৎ করে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় এবং এর পরে প্রায় 46 ঘন্টা পর এটি কিন্তু পুনরায় উৎপাদনে আসে, কিন্তু আবারও যান্ত্রিক ত্রুটির কারণে এটি বন্ধ হয়ে যায়। আপনি জানেন যে 24 ঘন্টার চলেনি, তাতে কিন্তু এটি আবার
যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়। এখন পর্যন্ত কিন্তু এখানকার যে কর্তৃপক্ষ আছেন, পাওয়ার প্ল্যান্টের যারা প্রকৌশলী আছেন, তারা কিন্তু গত কালকে থেকেই কিন্তু কাজ শুরু করেন এবং এটি ঠিক করার জন্য পুনরায় উৎপাদনে নেওয়ার জন্য তারা বেশ ব্যস্ত সময় পার করছেন। কিন্তু এখন পর্যন্ত তারা বলছেন যে এটি গতবার যেভাবে ৪৬ ঘন্টার মধ্যে এটি ঠিক করে উৎপাদনে নিয়ে যাওয়া হয়েছিল, এই মুহূর্তে কিন্তু এটি আরো সময় লাগবে। এখানকার যারা প্রকৌশলী তারা বলছেন যে এই পাওয়ার প্ল্যান্টের যে বয়লার এবং সেই বয়লারের যে টিউব সেটি লিক হয়েছে এবং এটি মাল্টিপল জায়গায় অর্থাৎ একাধিক জায়গায় কিন্তু এই ত্রুটিটি ধরা পড়েছে এবং এটি ঠিক করতে তাদের 15 থেকে 20 দিন সময় লাগবে এমনটি তারা বলছেন। আপনি জানেন যে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র এবং বড়পুকুরিয়া কয়লা খনি দুটি কিন্তু পাশাপাশি অবস্থিত। এখানে যে কয়লা খনিতে যে কয়লা উৎপাদন হয় সেই কয়লাই কিন্তু ব্যবহার করা হয় এই তাপবিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসাবে। তো এই বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আপনি জানেন যে এটি মোট 525 মেগাওয়াটের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র, অর্থাৎ এটি যদি ফুল স্পিডে চলে, ফুল ক্যাপাসিটিতে যদি চলে, তাহলে জাতীয় গ্রিডে এখান থেকে 525 মেগাওয়াট তাপ বিদ্যুৎ দেওয়া সম্ভব। কিন্তু যেহেতু তিনটি দিনাজপুর থেকে যুক্ত ছিলেন কঙ্কন কর্মকার, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি। হজ যাত্রার নবম দিনে 3টি ফ্লাইটে 1220 হজ যাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবেন। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার জামান পুলক। সব ফ্লাইট নির্ধারিত সময়ে ছাড়ছে কিনা এবং সেখানকার ব্যবস্থাপনা কেমন দেখছেন? সুতিকা, আজকে সর্বমোট 3টি ফ্লাইটে 1220 জন হজ যাত্রী যাওয়ার কথা রয়েছে সৌদি আরবের উদ্দেশ্যে এবং 3টি ফ্লাইটে কিন্তু সৌদি আরবের যে জেদ্দা সেখানে ল্যান্ড করার কথা রয়েছে এবং এখনো পর্যন্ত রাত 2:20 পর আসলে কোনো ফ্লাইট ছেড়ে যায়নি। রাত 2:20 যে ফ্লাইটটি চলে গেছে সেটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট, যেটি বলছিলাম যে জেদ্দার উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং সেটি পৌঁছে গেছে সর্বমোট 417 জন যাত্রী নিয়ে। এবং এখন যে যাত্রীদের ইমিগ্রেশন চলছে, যে লাইটটি আমরা দেখতে পাচ্ছি সেটি আসলে সৌদি এয়ারলাইন্সের, এটিও জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে, তবে সেটি দুপুর 3:40। এখনও পর্যন্ত যাত্রীরা যারা রয়েছেন তারা বলছেন যে তারা স্বাচ্ছন্দ্যেই যাত্রা করতে পারছেন। এর জন্য তারা যারা হজ কর্তৃপক্ষ রয়েছে এবারকার, তাদেরকে কিন্তু বলছেন যে অন্যবারের তুলনায় এবারের যে সব কিছু তারা আয়োজন করেছেন সব কিছু তাদের পক্ষে গিয়েছে এবং এখনও পর্যন্ত যে বিভিন্ন ধরনের যে বিড়ম্বনা এর আগেও পড়তে হয়েছিল সেগুলোতে আসলে এখনো পড়ে নেই। তবে কিছু কিছু জায়গায় হয়তো তাদের আক্ষেপ রয়ে গেছে, সেগুলো আসলে উতরেই তারা, যেহেতু আল্লাহ পাকের দরবারে তারা যাচ্ছেন, সেজন্য সেগুলো আসলে, যেমন গরমের বিষয়টি তারা উল্লেখ করছিলেন, এখানে পর্যাপ্ত যে এয়ার সার্কুলেশনের ব্যবস্থা সেটি নেই। তবে একটু তারা বলছেন যে এই ধরনের সমস্যা আসলে হজ যাত্রায় অনেক সময় হয়ে থাকে। তারা এই ধরনের সমস্যাগুলো উতরে আসলে আল্লাহর দরবারে যেতে চাচ্ছেন। তো এখন বর্তমানে সৌদি এয়ারলাইন্সের যে ফ্লাইটটিতে যা ইমিগ্রেশন চলছে সেই ফ্লাইটে সর্বমোট 386 জন যাত্রীর যাওয়ার কথা রয়েছে এবং এটি যেটি বলছিলাম যে দুপুর 3:40 তারা রওনা দেবে। এরপরে কিন্তু আরেকটি ফ্লাইট রয়েছে যেটি আজকের দিনের সবশেষ ফ্লাইট, সেটি রওনা দিবে 4:05। সেটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সর্বমোট 417 জন যাত্রী নিয়ে সেটি উড্ডয়ন করবে সৌদি আরবে যে জেদ্দা রয়েছে সেটির উদ্দেশ্যে। তবে জানিয়ে রাখি যে এখনও পর্যন্ত এই যে ভিতরে যে রোভার স্কাউটস থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে প্রতিষ্ঠানগুলো আসলে হজ যাত্রীদের সেবা দিয়ে যাচ্ছে, সেই প্রতিষ্ঠানগুলোর জন্য কিন্তু অনেকটাই বলা চলে যে হজ যাত্রীরা নির্বিঘ্নে এবার যাত্রা করতে পারছেন। তবে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, যে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো যাতে আর ভবিষ্যতে না হয়, যেমন 2 দিন আগে কিন্তু এক হজ যাত্রীর টাকা চুরি হওয়ার মতো ঘটনা ঘটেছে। সেই বিষয়ে কিন্তু পরিচালক বলেছেন যে এরপর থেকে যাতে এই ধরনের কোনো ঘটনা আর না ঘটে সেজন্য কিন্তু নিরাপত্তা এখানে আরও জোরদার করা হয়েছে। এখানে আরও বেশি পুলিশ সদস্য এবং সেনা সদস্যের টহল বাড়ানো হয়েছে। তো জ্যোতিকা, এই ছিল আমার কাছে আজকের হজ যাত্রার সর্বশেষ তথ্য। হজ যাত্রার খবর জানাতে যুক্ত ছিলেন শাহরিয়ার জামান পুলক।
আগামীকাল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে স্বাগত জানাতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। এই সফরে প্রধানমন্ত্রীর হাত ধরে উলাসী খালের পুনঃখনন এবং যশোর মেডিকেল কলেজের 500 শয্যার হাসপাতালের ভবন নির্মাণ উদ্বোধন করবেন। এ নিয়ে আরও জানাতে শহরের ঈদগাহ মাঠ থেকে যুক্ত হচ্ছেন রিপন হোসেন। রিপন, প্রস্তুতি কেমন দেখছেন, কি বলছেন নেতাকর্মীরা? দেখেছি যে এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে এসেছিলেন এবং কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার ঠিক সরকার গঠনের পর এই প্রথমবারের মতো যশোরে আসবেন এবং বিভিন্ন প্রতিশ্রুতির বাস্তবায়ন করবেন। যশোরের নেতাকর্মীরা যেটি উচ্ছ্বাসিত, তারা বলছেন যে প্রধানমন্ত্রী আগমনকে ঘিরে তারা অনেকটা খুশি। তারা বলছেন যে এই নির্বাচনের পরবর্তীতে যে আসছেন বিভিন্ন তারা কথা বলবেন, তা প্রধানমন্ত্রীর কথা শুনবেন এবং এই পর্যায়ে আমরা দেখছি যে বিভিন্ন নেতাকর্মীরা উচ্ছ্বসিত। আমরা খোঁজ নিয়ে জেনেছি তার সফর রয়েছে, আগামীকাল সকালে আসবেন। এখান থেকে সারসা যে উলসী খাল রয়েছে সেই খালটি উদ্বোধন করবেন। বলে রাখি, এই খালটি প্রধানমন্ত্রীর তারেক রহমানের পিতা জিয়াউর রহমান কিন্তু খনন করেছিলেন। সেই খালটি আবার পুনঃখনন তিনি করবেন। এর পরবর্তীতে যশোর মেডিকেল কলেজের যে ভবন নির্মাণের কাজ সেটি করবেন, উদ্বোধন করবেন। এর পরবর্তীতে যশোর ইনস্টিটিউটে যাবেন, সেখানে ও যে লাইব্রেরি রয়েছে পাবলিক লাইব্রেরি সেটি পরিদর্শন করবেন এবং সর্বশেষে যে টাউন হল মাঠ, এই ঈদগাহ মাঠ রয়েছে, ঈদগাহ মাঠে কিন্তু তিনি ভাষণ দিবেন, কথা বলবেন, সেই জনসভায় কথা বলবেন। এইখানে যশোরের যে মানুষ রয়েছে তারা বিভিন্ন দাবি করেছেন, বিশেষ করে যশোরকে সিটি কর্পোরেশন করা এবং বিভিন্ন উন্নয়ন রয়েছে, বিশেষ করে নদীবন্দর রয়েছে, বেনাপোল স্থলবন্দর রয়েছে, সেই বন্দরগুলোর অবকাঠামোগত উন্নয়ন, যশোরে ফুল চাষ হয়, সেই ফুল বিদেশে রপ্তানির কথা এর আগের বার এসেও তারেক রহমান বলেছিলেন যে ফুল বিদেশে রপ্তানি হবে, সেটি বাস্তবায়ন কতটুকু হয়েছে সে ব্যাপারে কথা বলবেন। পাশাপাশি যে সবজি মাছ উৎপাদন হয় সেই জন্য যে হিমাগার, বিভিন্ন সবজির যে বিষয় রয়েছে সে বিষয়ে কিন্তু কথা বলবেন তারেক রহমান। এছাড়া এমনটি কিন্তু দাবি করছেন। আর যশোরবাসীর যেটি প্রত্যাশা রয়েছে যে যশোরের যে উন্নয়ন হবে। পঞ্চগড়ের হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। আক্রান্তদের মধ্যে বেশিরভাগ শিশু। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী লুৎফর রহমান। লুৎফর, হাসপাতালে কতজন রোগী ভর্তি হয়েছেন এখনো পর্যন্ত এবং এ নিয়ে অভিভাবকরা কি বলছেন? জ্যোতিকা, আমি এই মুহূর্তে রয়েছে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল। এটি এই জেলার সবচেয়ে বড় একটি হাসপাতাল। আমরা সাম্প্রতিক সময়ে লক্ষ্য করেছি যে এই আবহাওয়া পরিবর্তন জনিত কারণে কখনো প্রচণ্ড গরম, কখনো বৃষ্টি হচ্ছে এবং কখনো কিন্তু এখানে কুয়াশারও দেখা মিলছে। এমন একটি গোলমেলে আবহাওয়ার কারণে কিন্তু বিশেষ করে শিশুরা আক্রান্ত হচ্ছেন, বিশেষ করে আবহাওয়া পরিবর্তন জনিত বিভিন্ন রোগে। এর মধ্যে কিন্তু ডায়রিয়া অন্যতম। আমরা দেখেছি ডায়রিয়ার যে প্রকোপ সেটি কিন্তু এই হাসপাতালে আগের তুলনায় অনেকটাই বেড়েছে। আগে দৈনিক 20 থেকে 25 জন রোগী এই হাসপাতালে ডায়রিয়া জনিত রোগে ভুগতে হলো, এখন কিন্তু সেটি কখনো 35 থেকে 40 পর্যন্ত উঠে যাচ্ছে। এবং আজকের যদি আমি কথা বলি, আজ এই মুহূর্তে পঞ্চগড় 100 শয্যার হাসপাতালে ভর্তি রয়েছে 314 জন রোগী, যার মধ্যে 78 জন শিশু রয়েছেন এবং এই শিশুদের বেশিরভাগই কিন্তু ডায়রিয়া জনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার পাশাপাশি জানিয়ে রাখি, হাসপাতালে যে বহির্বিভাগ রয়েছে সেখানেও প্রতিনিয়ত 1400 থেকে 1500 রোগী চিকিৎসা নিচ্ছেন, যাদের একটা বড় অংশই কিন্তু শিশু। এটি কিন্তু আগে দেখেছিলাম আমরা যে 500 থেকে 600-র মতো রোগী এই বহির্বিভাগে চিকিৎসা নিতেন, কিন্তু রোগীর সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। কিন্তু সেই তুলনায় কিন্তু হাসপাতালের যে চিকিৎসা ব্যবস্থা সেটি কিন্তু উন্নত নয় এবং সেটি কিন্তু পর্যাপ্ত নয়। আমরা এই হাসপাতালের যদি চিকিৎসকের কথা বলি, এই 100 শয্যার হাসপাতালে চিকিৎসকের পদ রয়েছে 37টি, তার মধ্যে কর্মরত রয়েছেন মাত্র 13 জন। এই মুহূর্তে এই 13 জন চিকিৎসক বিরাট অঙ্কের রোগী সামলাতে কিন্তু হিমশিম খাচ্ছেন এবং আমরা দেখেছি হাসপাতালের যে 100 শয্যা তার 3 গুণ রোগী ভর্তি থাকা হাসপাতালের মেঝে, বারান্দা সহ সর্বত্রই কিন্তু রোগীতে গিজগিজ করছে। এমন একটি নাজুক পরিস্থিতি কিন্তু এই হাসপাতালে বর্তমানে বিরাজ করছে।
তার সাথে জানিয়ে রাখি এই হাসপাতালটিকে 250 শয্যায় উন্নীত করবার জন্য 250 শয্যার বহুতল ভবন নির্মিত হয়েছে, সেটি কিন্তু এখনো চালু না হয় এই যে মানুষের প্রান্তিক এই সীমান্ত জনপদের মানুষের কিন্তু দুর্ভোগ ক্রমান্বয়ে বেড়ে চলেছে। এবং আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তারা পর্যাপ্ত সেবা দিচ্ছেন এই সীমিত জনবল নিয়ে, কিন্তু তা কিন্তু এই জেলার মানুষের জন্য যথেষ্ট নয়। সীমান্ত একটি জনপদ, এই সীমান্ত জনপদের মানুষের ভরসার স্থান এটি, এবং যখনই কিন্তু জরুরি রোগী নিয়ে আসে তাদের দাবি যে এখান থেকে রেফার করে দেওয়া হয় রংপুর, দিনাজপুর কিংবা ঢাকায়। এবং যারা রোগী আছেন, রোগের পিছনে যে পরিমাণ চিকিৎসা যে খরচ, তার তুলনায় কিন্তু যে পথ খরচ সেটি কিন্তু বেশি হচ্ছে। এইরকম একটি নাজুক অবস্থা রয়েছে এখানে। এবং সেই সাথে হামের তথ্য জানিয়ে রেখি, এখানে কিন্তু 2 জন লোক হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল, তাদের কিন্তু নমুনা পাঠানো হয়েছে, নমুনার যে ফলাফল তা কিন্তু এখনো আসেনি। তো জ্যোতিকা, এই ছিল আমার কাছে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল থেকে চিকিৎসা ব্যবস্থার সার্বিক চিত্র। পঞ্চগড়ে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী লুৎফর রহমান। ইরানের প্রতিনিধি দল ইসলামাবাদ ত্যাগ করায় পাকিস্তান যাচ্ছেন না স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ট্রুথ সোশ্যাল পোস্টে তথ্যটি জানান ট্রাম্প। তবে পাকিস্তান সফর ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেছেন আব্বাস আরাকচি। জানান, ইসলামাবাদের কাছে স্থায়ী শান্তি চুক্তির ফ্রেমওয়ার্ক উত্থাপন করা হয়েছে। অন্যদিকে যুদ্ধবিরতির মাঝেও লেবাননে হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে কঠোর আঘাত হানার নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। অর্ণব প্রসাদের প্রতিবেদন। ইরানের প্রতিনিধি দলের পাকিস্তান সফর ঘিরে নতুন করে শান্তি আলোচনার যে সম্ভাবনা তৈরি হয়েছিল তা ফের ভেস্তে গেল ট্রাম্পের ট্রুথ সোশ্যাল পোস্টে। শনিবার আলোচনার জন্য ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের। তবে এর আগেই পাকিস্তান ত্যাগ করেন ইরানের প্রতিনিধি দল। এর কিছু পরেই ট্রাম্প জানিয়ে দেন ইসলামাবাদ যাচ্ছেন না মার্কিন প্রতিনিধি দল। দাবি করেন যুদ্ধবন্ধের বেশিরভাগ কার্ড ওয়াশিংটনের হাতে। মধ্যস্থতাকারী পক্ষের ফোন পেলে পাকিস্তানে উড়াল দেবে প্রতিনিধিরা। এর আগে 18 ঘন্টার ইসলামাবাদ ভ্রমণ অনর্থক বলে মন্তব্য ট্রাম্পের। এদিকে শনিবার ইসলামাবাদ সফরের অংশ হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেন আব্বাস আরাকচি। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেন তিনি। জানান, ইসলামাবাদের কাছে স্থায়ী যুদ্ধবন্ধের ফ্রেমওয়ার্ক তুলে ধরা হয়েছে। রয়টার্সের ফুটেজে দেখা যায় পাকিস্তান সফর শেষে ওমানে গেছেন আরাকচি। শুক্রবার পাকিস্তানের মাটিতে ইসলামী প্রজাতন্ত্রের প্রতিনিধি দলের পা রাখার আগে থেকেই তেহরান জানিয়ে আসছিল সফরসূচিতে দ্বিতীয় দফার শান্তি আলোচনার বিষয়টি অন্তর্ভুক্ত নেই। এছাড়াও চলমান নৌ অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে কোনো বৈঠক নয় বলে সাফ জানিয়ে দিয়েছিল ইরান। এদিকে যুদ্ধবিরতির মাঝেও লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে কঠোর আঘাত হানতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। এরই মধ্যে দক্ষিণ লেবাননে একাধিক স্থানে হামলা চালাচ্ছে আইডিএফ। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। বগুড়া, নারায়ণগঞ্জ ও খুলনার মাঠ সংস্কারে শিগগিরই কাজ শুরু করবে বিসিবি। এরই মধ্যে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে কি কাজ করা হবে এখন টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তার খসড়া পরিকল্পনা তুলে ধরেছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। অন্যদিকে চট্টগ্রাম ফিল্ডিংয়ের সময় মাঠে থাকা পেরেক লেগে ডান হাতে নাহিদ রানার চোট পাওয়ার ঘটনা তদন্তের কথাও জানান তিনি। বিস্তারিত প্রতিবেদনে। দেশের অবহেলিত স্টেডিয়ামের তালিকা করলে একদম ওপরের দিকে থাকবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। নারায়ণগঞ্জের ফতুল্লা বা খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামকেও এই তালিকায় যুক্ত করা যায় অনায়াসেই। মাঠগুলোর উন্নয়নে এবার নজর দিচ্ছে বিসিবি। সামনেই বগুড়ায় শুরু হবে নারী বিপিএল। এর আগেই সংস্কার কাজ শেষ করতে চায় বিসিবি। বগুড়ার মাঠকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে নিজেদের পুরো পরিকল্পনা এখন টিভির কাছে তুলে ধরেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। উইমেন বিপিএল অনুষ্ঠিত হবে জুলাই মাসে। সেটার আগে যে কাজগুলি করা দরকার, মিনিমাম যে কাজগুলি, সেই কাজগুলি এখন করার উদ্যোগ নেওয়া হয়েছে এনএসসি এবং বিসিবি যৌথভাবে। আন্তর্জাতিক একটি ভেন্যুতে যে জিনিসগুলি থাকা প্রয়োজন, বিশেষ করে আমি বলবো এখানে ফ্লাড লাইট ছিল, সেটা করে নিয়ে আসছে, সেটা আবার পুনঃস্থাপন। আপনার একটা জায়ান্ট স্ক্রিন আমাদের যেটা নাই এখন আমাদের ওইখানে, সেটা করা। তারপরে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ড্রেনেজ সিস্টেম এবং গ্যালারিতে শেড করা, কারণ এখানে প্রচণ্ড গরমে আমাদের অনেক দর্শকরা অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হয়েছে, সেটা যাতে না হয় সেটার জন্য
এটা করা, আর আমাদের মিডিয়া সেন্টারটা আরও সম্প্রসারিত করা, আরও বড় করা। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম ও ফতুল্লার মাঠেও শীঘ্রই খেলা ফেরানোর আশ্বাস বিসিবির অ্যাডহক কমিটির এই সদস্যের। আমাদের খুলনা স্টেডিয়াম সেটার বেহাল অবস্থা, এটাও একটা আন্তর্জাতিক স্টেডিয়াম ছিল, কিন্তু এখন এখানে খুবই করুণ অবস্থা। এবং পাশাপাশি আরেকটি স্টেডিয়ামের কথা না বললেই নয়, এটাকে এই মাঠে অনেক স্মৃতি জড়িত আছে আমাদের, সেটা ফতুল্লা স্টেডিয়াম। সেটার ব্যাপারেও আমরা সিদ্ধান্ত নিচ্ছি, এনএসসি এবং বিসিবি যৌথভাবে এটা পরিদর্শন করে যা যা করণীয় সেগুলি করার উদ্যোগ গ্রহণ করবো ইনশাল্লাহ। এদিকে চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে মাঠের বোলিং মার্কে পেরেক লেগে ডান হাতে চোট পান নাহিদ রানা। এ ঘটনায় ক্রিকেটারদের প্রতি অযত্নের অভিযোগ ওঠে বিসিবির বিরুদ্ধে। এবার সেটি তদন্তের আশ্বাস দিলেন বাবু। পেরেক বা লৌহ জাতীয় কোনো জিনিসের অস্তিত্ব থাকে মাঠে, সেই ক্ষেত্রে ইনজুরি হওয়া স্বাভাবিক, কিন্তু এই স্বাভাবিক জিনিসটা এখন কিভাবে এটা ঘটলো এটা আমরা তদন্ত করে দেখব ইনশাল্লাহ। আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা। ওয়ানডে বিশ্বকাপে অন্তত 6 বা 7 নম্বরে থেকে কোয়ালিফাই করতে চান প্রধান নির্বাচক হাবিবুল বাশার। আর টি-20 স্কোয়াডের মতো পাকিস্তানের বিপক্ষে সিরিজেও দেখা যেতে পারে নতুন মুখ, তবে ম্যাচ জেতাই থাকবে প্রথম লক্ষ্য। এছাড়া ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে ক্রীড়াঙ্গনের সার্বিক বিষয়েও কাজ করতে চান হাবিবুল বাশার। বিস্তারিত আরিফুল ইসলাম সাহাবের প্রতিবেদনে। সিরিজ জয়ে স্বস্তি নয়, বরং বড় কিছুর সংকল্প। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে টাইগারদের রেটিং পয়েন্ট বেড়েছে 4, তবে ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ যথারীতি আছে 9 নম্বরেই। যদিও 8 নম্বরে থাকা ইংল্যান্ডের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমেছে, তবে সন্তুষ্টির সুযোগ নেই। 2027 ওয়ানডে বিশ্বকাপের আগে র্যাঙ্কিং বাস্তবতা মানছেন বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন, তবে 6 বা 7 নম্বরে থেকে বিশ্বকাপের আসরে অংশগ্রহণের চ্যালেঞ্জ নিতে চান তিনি। টার্গেটেড বলেন যে ওয়ার্ল্ড কাপে জয় করে নেওয়ার একটা ব্যাপার আছে, বাট আমরা ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপে যেতে চাই 8 নম্বর দল হিসেবে না, আর 9 নম্বর দল হিসেবে না। আমাদের আসলে ইচ্ছা যদি সম্ভব হয় ওয়ার্ল্ড কাপে আমরা যেন যেতে চাই 6 নম্বর কিংবা 7 নম্বর দল হিসেবে। সেটা হলো আমাদের আর একটা বড় টার্গেট। সো সেটার ক্ষেত্রে আমরা শুরু করলাম। বাস্তবটা কিন্তু অনেক কঠিন, আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি একদম র্যাঙ্কের শেষের দিকে, তো সেটা কিন্তু বাস্তবতা, বাট সেইখান থেকে আমরা উন্নতি চাই। কিউইদের বিপক্ষে টি-20 সিরিজে সাকলাইন রিপন মন্ডলরা সুযোগ পেয়েছেন। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজেও থাকতে পারে চমক, তবে সেক্ষেত্রেও দল নির্বাচনের সময় প্রাধান্য পাবে জয়ের সমীকরণ। ফার্স্ট প্রায়োরিটি থাকে কিন্তু বাংলাদেশ দলটা যেন জিততে পারে, সেই জেতার মতো দল করা। সেখান থেকে আমরা আগে বলেছি, সেখান থেকে যদি আমরা কাউকে ইনজেক্ট করব, বাট আমাদের ফার্স্ট প্রায়োরিটি কিন্তু জেতার বেস্ট পসিবল টিমটা তৈরি করা। লক্ষ্য আর বাস্তবতার ফারাক জেনেই সামনে এগিয়ে যেতে চায় হাবিবুল বাশারের নির্বাচক প্যানেল। শুরুটা দারুণ হলেও আপাতত মাটিতেই পা রাখছেন বিসিবি নির্বাচক। অন্তত তার কথায় স্পষ্ট যে সফলতার সূত্রে আত্মতুষ্টির সুযোগ নেই। আরিফুল ইসলাম সাহাব, এখন। এই ছিল এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।